This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ওয়াজিরে আজম মোদি বলেছে রুটি খাও নয়তো গলি খাও। মামার বাড়ির আপনার নাকি এসবের মানে কি? এক মিনিট, হ্যালো মুনির, আমরা পুলিশ বলেছি, তারপরে বলছে ভারত মারবে। আমরা চীন থেকে যে ফোল্ডিং ছাতাগুলো কিনেছিলাম সেগুলো চাপি পাড়া হয়ে গেছে না? আমরা এবার শিখে গেছি কিভাবে ছাতা খুলে ড্রোন আর মিসাইল আটকাতে হয়, তাই না মুনির? মুনির বলেছে কোনো চিন্তা নেই, আসুক ভারত, ডোনাল্ড দাদার দিব্যি। আমাদের চীনা ছাতা এবার পুরোপুরি তৈরি আছে, ভারতের ড্রোন মিসাইল ছাড়া একটা মাছিও বলবে না। অপারেশন সিঁদুর 2.0, তারপরে কি অপারেশন সিঁদুর 3.0 লোডিং, মানে পাকিস্তানের কপালে আরও দুর্ভোগ ইনকামিং কলের মতো আসার শুরু হয়ে যাবে নাকি? দেখুন, চীন আর তুরস্কের টেনশনও তো এর সঙ্গে পাল্লা দিয়েই বাড়বে, কারণ ওই পাকিস্তানের ডিফেন্স থেকে অফেন্স, রক্ষণ থেকে আক্রমণ সব কিছুই তো ধার করা, হয় তুরস্ক নয়তো চীনের তৈরি। তবে তুর্কির কপালটা একটু ভালো, ওদের শুধু ড্রোন নষ্ট হয়েছে। চীনের তো ওই ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল থেকে শুরু করে মান সম্মান যাবতীয় সব কিছু জ্বলে। চীনা যুদ্ধবিমান থেকে মিসাইলের বাজারের একদম যাবতীয় 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে পাকিস্তান। তাই ভারত ফের যদি কিছু করে না, তাহলে পাকিস্তানের সঙ্গে এই দেশগুলোরও কিন্তু অগ্নি পরীক্ষা, জানেন তো। কারণ দেখুন, কারোর খারাপ তো চাইতে নেই, এটা আমরা জানি, কারোর অনিষ্ট কামনা করতে নেই, এটা ঠিক কথা, কারোর খারাপ দেখতে নেই, শুধু পাকিস্তান বাদে। কারণ পাকিস্তান নিজেই নিজের ভালো চায় না, আর যে নিজের ভালো চায় না তার কথা ভেবে আপনি কি করবেন? যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই, এ তো সেরকম ব্যাপার। সুতরাং হাসি পেলে হাসুন, প্রাণ ভরে হাসুন, আর হাসতে হাসতে ভাবুন ওই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর ফিল্ড মার্শাল আসিম মুনির, তারা পাকিস্তানের মাঠে ঘাটে দৌড়ে দৌড়ে চীনা ছাতা টাঙাচ্ছেন, মানে চীন থেকে কেনা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে আবার সুইচ অন করছেন। কারণ পাকিস্তান ফের তো সন্ত্রাসের সুইচ অন করে ফেলেছে। ফলে আজ নয়তো কাল, কাল নয়তো পরশু ভারত আবার যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, এটা তো শুধু জাস্ট সময়ের অপেক্ষা। আর সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যুদ্ধ ঘোষণা মানে কি? যুদ্ধ ঘোষণা করার দরকার নেই, মানেটা হচ্ছে সন্ত্রাস করলে যুদ্ধ অবশ্যম্ভাবী। ভারত সেইভাবেই ভারতের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেই ধরবে। মানে যুদ্ধ ঘোষণা হলে ভারত প্রত্যাঘাত করবে। কিভাবে? সেটা তো মে মাসের 7 আর 10 তারিখ সারা দুনিয়া বুঝে গেছে। এবার প্রশ্ন উঠতে পারে যে কি এমন হলো যে ভারতকে আবার এই প্রত্যাঘাতের পরিকল্পনা করতে হবে? আপনাদের একটা ছবি দেখাই, পাকিস্তানের লাহোরের এক জনসভার ছবি, যে সে জনসভা নয়, এর ছোটোখাটো যা দেখাই মাঝে মধ্যে, একদম সেই স্ট্রিট কর্নার ফিট কর্নার একদম না। এই জনসভাটার একটা গুরুত্ব আছে, খুব খারাপ দিক থেকে গুরুত্ব। পরমাণু শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশের 37 বছর পূর্তির অনুষ্ঠান। বলে না বাঁদরের গলায় মুক্তোর মালা, যে যেটার যোগ্য নয় তার হাতে মানে কিছু গেলে কি হয়, সেটাই তো ভারত প্রত্যেকবার দেখতে পাচ্ছে।
পাকিস্তান একটা করে অন্যায় করছে আর তিরিং বিরিং করে লাফাচ্ছে, পরমাণু অস্ত্র মারবো, পরমাণু অস্ত্র মারবো। সেই ভারতকে তারপর তাদের প্রত্যাঘাত করে তাদের জায়গাটা বুঝিয়ে দিতে হচ্ছে। দেখুন 1998 সালের 28শে মে পাকিস্তান তাদের পরমাণু পরীক্ষা করেছিল। আমাদের পরমাণু পরীক্ষাটা যেরকম ওই রাজস্থানের পোখরানে হয়েছিল না, সেরকমই ওই বালুচিস্তানের চাঘাই বলে একটা জায়গায় পাকিস্তান তাদের নিউক্লিয়ার টেস্ট করেছিল। এটাও কিন্তু চুরির মাল, এটা নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ পাকিস্তানের পরমাণু প্রযুক্তি সে দেশের বিজ্ঞানীরা গবেষণা করে তৈরি করেননি, চুরি করেছিল। সেই পরমাণু পরীক্ষার 37 বছর পূর্তি হয়ে গেল গত বুধবার। পাকিস্তানের বিভিন্ন জায়গায় সভা সমিতি হলো, কিন্তু পাক পাঞ্জাবের কাসুরে যে জনসভাটা হয়েছে সেই জনসভার ছবিতে কি ধরা পড়েছে জানেন? ধরা পড়েছে একই মঞ্চে বসে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব অ্যাসেম্বলির স্পিকার মালিক মোহাম্মদ আহমেদ খান আর তার পাশে লস্করে তৈবার কমান্ডার সৈফুল্লাহ কাসুরি। সৈফুল্লাহ কাসুরি নামটা মনে রাখুন। একে ইতিমধ্যেই পহেলগাঁও হামলার অন্যতম মাস্টার মাইন্ড বলে ঘোষণা করেছে ভারত। সেই লস্কর জঙ্গি কাসুরির পাশে আর কে কে বসেছিলেন? লস্করে তৈবার প্রধান হাফিজ সঈদের ছেলে হাফিজ তালহা সঈদ, আর তার পাশেই পাক পাঞ্জাবের আরেক মন্ত্রী মালিক রশিদ আহমেদ খান। মানে একই মঞ্চে কুখ্যাত জঙ্গি আর পাকিস্তানের বিখ্যাত রাজনীতিবিদদের দেখা গেছে, একেবারে গা ঘেঁষাঘেঁষি করে সব বসে থেকেছে। কারা বসে থেকেছে বুঝতেই পারছেন। পহেলগাঁও হামলা যারা ঘটালো সেই লস্করের দুই শীর্ষ নেতা সৈফুল্লাহ কাসুরি, তাল্লা সঈদ, আর দুপাশ থেকে তাদের আলো করে বসেছিলেন পাক পাঞ্জাবের স্পিকার আর মন্ত্রী। এদের সবাইকে নিরাপত্তা দিল কে? পাকিস্তানের সেনা আর পাকিস্তানের পুলিশ, মানে সোজা কথায় পাকিস্তানের সরকার। যে পাকিস্তান সরকার পহেলগাঁও হামলার পরেও প্রাণপণেই জঙ্গিদের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছে। ওই এক জঙ্গির অন্ত্যেষ্টিক্রিয়ায় যেখানে বাকি সব কুখ্যাত জঙ্গিদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, পাক সেনা তার পেছনে স্থবির হয়ে দাঁড়িয়েছিল, দেখে বলেছিল গার্ড দিচ্ছে, অ্যাকচুয়ালি গার্ডই দিচ্ছে। এক্ষেত্রে সেটা খুব পরিষ্কার করে দেখা হয়ে গেল আমাদের। যতই মুখে বলুক না না জঙ্গিদের সাথে নাকি পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, বলার সময় কি অদ্ভুতভাবে বলে পাকিস্তানই নাকি এই উপমহাদেশে জঙ্গিদের দ্বারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত একটা দেশ। সেই পাকিস্তানের পুলিশ প্রশাসন সেনাবাহিনী সবাই দেখা গেল তো লস্করের জঙ্গিদের কড়া নিরাপত্তায় মুড়ে রেখেছে। তাতে অবশ্য একদিক থেকে ভালোই হলো, ভারতের খাটাখাটনিটা কমলো। এই যে আমাদের দেশের সাংসদরা বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বোঝাচ্ছেন কেন আমাদের সেনাবাহিনী ওই অপারেশন সিঁদুরের মতো একটা সেনা অভিযানে বাধ্য হলো, সেই কাজটাই তো অনেকটা সহজ হয়ে গেল। পাকিস্তান যে সত্যি একটা জঙ্গি রাষ্ট্র, সেখানে যে সরকার, সেনাবাহিনী আর সন্ত্রাসবাদ সবসময় হাত ধরাধরি করে চলে, একে অন্যের পরিপূরক, সেটা প্রমাণ করা আরও সহজ হয়ে গেল। হয়তো সেজন্যই আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং খুব সুনির্দিষ্ট করে বুঝিয়ে দিলেন ভারতের কি চাই। রাজনাথ সিং আজ বলেছেন যে পাকিস্তান যদি নিজেদের ভালো চায় তাহলে তারা দুটো কাজ করুক। এক, তাদের দেশে যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সেগুলো নিজেরাই ধ্বংস করুক, আর দুই, হাফিজ সঈদ এবং মাসুদ আজহারের মতো জঙ্গি নেতাদের ভারতের হাতে তুলে দিক। पाकिस्तान के हक में यही बात होगी कि वह अपनी जमीन पर चल रही आतंकवाद की नर्सरी को अपने हाथों से उखाड़ देंगे। इसकी शुरुआत उसे हाफिज सईद और मसूद अजहर जैसे आतंकवादियों को भारत के हाथों में सौंपने से करनी चाहिए। यह दोनों न केवल भारत में मोस्ट वांटेड टेररिस्ट की सूची में हैं, बल्कि ये यूनाइटेड नेशंस की डेजिग्नेटेड टेररिस्ट की लिस्ट में भी शामिल हैं। দেখুন সুনির্দিষ্ট বক্তব্য, কি করলে কি হবে, কেন হবে, এই করব, করতে পারে, সন্ত্রাসবাদ, তার প্রত্যাঘাত, এরকম অনেক কিছু বক্তব্য ছিল। তো সবাই এগুলোর ভিত্তিতেই ভাবনা চিন্তা করছিলেন যে কি হলে কি হবে, কখন হলে কখন হবে। এই যদি কিন্তু তার জায়গা রাখলেন না রাজনাথ সিং, স্পষ্ট ভাষায় বলে দিলেন কি করতে হবে, করতে হবেই, না হলে কি হবে সে তো আগে বলা আছে। কথাবার্তা পরে হবে, আগে এদের ধরো, আমাদের হাতে হস্তান্তর করো। প্রতিরক্ষামন্ত্রীর কথার অর্থ তো এটাই, একদম
সুস্পষ্ট সুনির্দিষ্ট বক্তব্য এবং সুনির্দিষ্ট চাপ। পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে হাফিজ সঈদ বা মাসুদ আজহারের মতো জঙ্গিদের আর এইভাবে বাঁচিয়ে মাথায় তুলে রাখলে চলবে না, আমাদের হাতে পাঠিয়ে দিতে হবে। এবং ভারত পরিষ্কার জানে, যেটা রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনীর স্পেশাল অপারেশন গ্রুপ এদের নিরাপত্তা দিচ্ছে। এই বছরের মার্চ মাসে পাকিস্তানের ঝিলম প্রদেশে হাফিজ সঈদের কনভয়ে অজ্ঞাত পরিচয় কিছু লোক গুলি চালায়। আবু কাতাল নামে হাফিজের এক ঘনিষ্ঠ জঙ্গি মারাও যায়, কিন্তু জৈশে মোহাম্মদ প্রধান আহত হয়েছিলেন কিন্তু বেঁচে গেছিলেন। আর তারপর থেকে এই হাফিজ সঈদের নিরাপত্তা নাকি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে পাক সেনারা। এই একই কাজ তাদের করতে হচ্ছে মাসুদ আজহারের ক্ষেত্রেও। পাকিস্তানের মুরিদকে এর ওই লস্করে তৈবা হেডকোয়ার্টার আপাতত ওই অপারেশন সিঁদুরের পর আপাতত ওই বললাম ইতিহাসের খাতায় রয়েছে, ইতিহাস হয়ে গেছে। লস্করের মেন অফিসে ভারত এমন নিখুঁত ড্রোন স্ট্রাইক করেছিল যে মাসুদের প্রায় পুরো পরিবার সহ 14 জনের মৃত্যু হয়। কিন্তু লস্কর প্রধান মাসুদ সে বেঁচে গেছে, অন্য জায়গায় ছিল, তাই জন্য ওইখানে ভারতের অপারেশনটা পুরো সফল হয়। দেখুন, 7ই মে অপারেশন সিঁদুরের প্রথম প্রত্যাঘাতের পর থেকে পাকিস্তানের সেনা যে শুধু জঙ্গিদের লাশ কুড়িয়েছে তা নয়, যে কটা জঙ্গি এখনও বেঁচে পড়তে রয়েছে তাদের নিরাপত্তাও বাড়িয়ে দিয়েছে। যারা ভাবছেন শুধুমাত্র এই ভারতের কাছে হারের পুরস্কার হিসেবে ওই আসিম মুনিরকে ওই পাক সেনা প্রধান থেকে ফিল্ড মার্শাল করা হয়েছে, তারা ভুল ভাবছেন। আসিম মুনিরকে প্রমোশন দেওয়া হচ্ছে কিছু জঙ্গির প্রাণ বাঁচাতে সফল হওয়ার জন্য। কিন্তু কদিন, রাজনাথ সিংয়ের কথা থেকে তো পরিষ্কার ভারত আর কবে করতে শুরু করে দিয়েছে। কবে পাকিস্তান ওই জৈশ প্রধান বা লস্কর প্রধানকে হাতে তুলে দেবে, ভারত তার কাউন্টডাউন শুরু করেছে। দেরি হলে কি হবে সেটা আন্দাজ করাও খুব সহজ। এই যে কদিন আগে ইরান সফরে গিয়ে শাহবাজ শরীফ বিবৃতি দিয়েছিলেন যে তিনি নাকি শান্তি আলোচনার জন্য তৈরি, শান্তি চান, সব সমস্যার নাকি সমাধান চান তো বটে, পাবেন কি? সেই শান্তি আলোচনার যাবতীয় সম্ভাবনা তো ক্রমশ হিমঘরে চলে যাবে যদি রাজনাথের কথা না মানেন। কারণ ভারত অনেক দিন ধরেই বলে দিয়েছে এই শান্তি আলোচনার পূর্ব শর্ত কি। আগে সন্ত্রাস বন্ধ করতে হবে, সন্ত্রাসবাদীদের মদদ দেওয়া থামাতে হবে, সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো নিজেদের দেশে একদম ধ্বংস করে দিতে হবে যাতে ভারতকে কষ্ট করে করতে না হয়। আর যে কটা বেঁচে পড়তে আছে জঙ্গি সেগুলোকে আমাদের দেশে পাঠিয়ে দিতে হবে। ওই 26/11 মুম্বাই হামলা থেকে এই পেহেলগাঁও হামলা পর্যন্ত এই যাবতীয় জঙ্গি যারা ওই পাকিস্তানের মাটিকে ব্যবহার করেছে, ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালিয়েছে, তাদের প্রত্যেকের পর একে একে ভারতের হাতে তুলে দিতে হবে। তারপর আলোচনা, তারপর সব কিছু। এবার বোঝার সুবিধার জন্য ব্যাপারটা এইভাবে ভাবতে পারেন, পাকিস্তান একটা লাইফ লাইন পেয়েছে, ভারত তাদের বাঁচার একটা সুযোগ দিয়েছে, সুনির্দিষ্ট সুযোগ। জঙ্গিদের দাও, আলোচনার টেবিলে বসো, আলোচনা নাও। এই তো এই ডিলের অফারটা ভারত তো ফাইনাল করে দিয়েছে। এবার পাকিস্তানের যদি ডিলটা পছন্দ না হয় তাহলে তো যা হবার তাই হবে। ওই যে বললাম, অপারেশন 3.0 লোডিং, জঙ্গিদের খুঁজে বের করার কাজটা ভারতই যে করবে, পাকিস্তানের গর্ত থেকে সন্ত্রাসবাদকে খুঁজে বের করে ভারতই যে থেতলে দেবে সেটা তো বলে দিয়েছেন নরেন্দ্র মোদী। এবং খেয়াল করে দেখুন, প্রধানমন্ত্রীর থেকে প্রতিরক্ষা মন্ত্রী প্রত্যেকের বক্তব্যগুলো ধাপে ধাপে একটার সঙ্গে আরেকটা লিঙ্কড। কি হলে কি হবে, একজন বলছেন কি করতে হবে, আরেকজন বুঝিয়ে দিচ্ছেন সেটা না করলে কি হবে। সোজা কথায়, সোজা আঙুলে ঘি না উঠলে ভারত আবার आंगुल बेकाबे। ऑपरेशन सिंदूर में भारत की जो ताकत दुश्मन ने देखी है, लेकिन दुश्मन समझ लें ये तो हमारे तर्कस का केवल एक ही तीर है। आतंकवाद के खिलाफ
भारत की लड़ाई न रुकी है न थमी है। आतंक का फन अगर फिर उठेगा तो भारत उसे बिल से खींचकर कुचलने का काम करेगा। কি বুঝলেন? মানে ধরুন হাফিজ সঈদ অথবা মাসুদ আজহারকে পাকিস্তান ভারতের হাতে তুলে দিল, সব সমস্যার সমাধান? না, একদম না। ওই লাইফ লাইনটা একটুখানি এক্সটেন্ডেড হবে, আর যে সমস্ত জঙ্গিরা রয়েছে তাদের সবাইকে একে একে একইভাবে হয় ভারতের হাতে তুলে দিতে হবে অথবা তাদের দেশেই ওই ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে। তাতেই সব সমস্যার সমাধান? না, তাতেও না। আবার একটুখানি লাইফ লাইনটা এক্সটেন্ডেড হবে এবং ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পাকিস্তান ফের কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে বা কোনো সন্ত্রাসবাদকে ভারতের বিরুদ্ধে মদদ দিচ্ছে। দেখুন, প্রধানমন্ত্রী কাল এসেছিলেন পশ্চিমবঙ্গে, আজ গেছেন বিহারে, আগামীকাল নরেন্দ্র মোদীর সভা রয়েছে উত্তরপ্রদেশে। এবার 3 দিনে 3টে রাজ্যে প্রধানমন্ত্রী এই অপারেশন সিঁদুরের কথা বলবেন, সেটাই তো স্বাভাবিক। ভোট রাজনীতির কথা ভেবে বিজেপি অপারেশন সিঁদুরের জমা পুঁজি ভাঙিয়ে যে খেতে চাইবে সেটাও স্বাভাবিক। কিন্তু প্রয়োজনে পাকিস্তানকে ভারত আবার মারবে, এই সম্ভাবনাটা জিইয়ে রাখার কারণ কি? একটা মারবো ব্যাপার যদি সারাক্ষণ থাকে তাহলে তো দেশের মধ্যেও কোথাও গিয়ে একটা নিশ্চিন্ত ভাব আসে না। তাহলে এটা কেন করছেন প্রধানমন্ত্রী? মারবো করে ভারত কি পাকিস্তানকে শুধুই ভয় দেখাচ্ছে, নাকি সত্যি এই মারবো এটা আসলে লোক দেখানো এই সমস্ত আলোচনার মধ্যে ফের বড় কোনো পদক্ষেপের দিকে এগোচ্ছে? কেন বলছি? যে দেশটা আমাদের সঙ্গে যখনই গণ্ডগোল লাগে তখনই পরমাণু যুদ্ধের হুমকি দেয়, এই মারলাম এই মারবো এরকম সব কথাবার্তা বলে, সেই পাকিস্তান তো এখন 2 নৌকোয় পা দিয়ে চলছে। এক, সরকারি স্তরে তারা নিজেদের ক্ষয়ক্ষতি স্বীকার করে নিচ্ছে, নিজের মুখেই বলছেন। একদম শাহবাজ শরীফ নিজে সেনাপ্রধানকে পাশে বসিয়ে তো বলে দিচ্ছেন কীভাবে তারা ভাবার আগেই ভারত মেরে দিয়ে চলে গেছে, কীভাবে তাদের এয়ারবেসের ক্ষতি হয়েছে। এবার দেখে সবাই ভাবতে পারেন, দেখেছো কি বোকা, আমাদের আর কিছু করতে হচ্ছে না। লোকের মধ্যে সংশয় থাকছিল, নিজেই সব স্বীকার করে নিচ্ছে। একদম না, তারা কিছু করেনি। ভারত তাদের দেশে হামলা করে তাদের ক্ষতি করেছে, ক্ষয়ক্ষতি প্রচুর, এগুলো সামলাতে প্রচুর টাকা লাগবে। নিজেরা একে এত খারাপ অবস্থায় রয়েছে, তার মধ্যে ভারতের মতো একটা দেশ, শক্তিশালী দেশ, তারা এসে আমাদের যখন তখন মেরে দিয়ে যাচ্ছে। আমরা নিজেদের বাঁচাবো কী করে? আর এই ক্ষয়ক্ষতি বা সামলাবো কী করে? সুতরাং হে বহির্বিশ্ব, হে বড় বড় উন্নতিশীল দেশগুলো, তোমরা আমাদের টাকা দাও, ধার দাও আর অস্ত্র দাও, তবেই ক্ষতিগুলোকে সামলাতে পারবো একটু, আর ভবিষ্যতে যাতে ক্ষতি না করতে পারে তার বন্দোবস্ত করতে পারবো। শাহবাজ শরীফকে এতটা বোকা ভাবার কোনো কারণ নেই যে নিজেদের ক্ষয়ক্ষতি এইভাবে তিনি সব স্বীকার করে নিচ্ছেন। আর কারুর মনে হতে পারে যে এই সমস্ত বক্তব্যগুলো দিয়ে তিনি হয়তো ভারতের যারা বিরোধী তাদের প্রভূত ক্ষয়ক্ষতি করছেন নিজেদের ক্ষয়ক্ষতির হিসেব দিয়ে, কিন্তু সেটা তো অন্য প্রসঙ্গ। অতটা সহানুভূতিশীল বা সহৃদয় তিনি হবেন এটা ভাবার কোনো কারণ নেই। আর যে নৌকোটায় তারা পা দিয়ে চলছেন সেটা কি? স্ট্র্যাটেজি নাম্বার 2, এটা তো তারা এক পাশে দেখাচ্ছেন, এটা মুখোশ। মুখটা কি? জঙ্গিদের এগিয়ে দিয়ে সেনাবাহিনীর ব্যর্থতা ঢাকতে চাইছে। শাহবাজ শরীফ নিজের মুখেই তো বলছেন ভারত ওই রাওয়ালপিন্ডির সামরিক ঘাঁটিতে ব্রহ্মোস মেরে সব হিসেব গুলিয়ে দিয়েছিল। এবার যখন এ কথাটা বলছেন তখন ওই তালহা সঈদের মতো জঙ্গিরা পাকিস্তানের রাস্তায় দাঁড়িয়ে কি বলছে? ভারত যেন ভুলে না যায় যে তার বাবা লস্কর প্রধান হাফিজ সঈদ এখনও বেঁচে আছে। ভাবুন তো, পাক সেনাবাহিনী, পাক সরকার যেখানে ব্যর্থ, সেখানে একজন জঙ্গির ছেলে সে হুমকি দিচ্ছে ভারতকে। সাহস কোত্থেকে পাচ্ছে?
তাহলে কি এই কোথাও কি শাহবাজ শরীফরা এদের এখন দায়িত্ব দিয়েছেন ওই প্ল্যান বিটা এক্সিকিউট করার? তারা বলবেন আমরা কিছু করছি না, আর যা বলার জঙ্গিরা বলে যাবে। মানে পাকিস্তানের জঙ্গিরা এটা ভারতকে পাল্টা হুমকি দেবে বা দিচ্ছে, সুযোগ পেলে তারা আবার ফনা তুলবে। সীমান্তের ওপারে জঙ্গিদের এই ফোঁসফোঁসানি শুনেই কি প্রধানমন্ত্রী বলেছেন যে এবার আর কোনো কিছু লাইফ লাইন অবশিষ্ট থাকবে না যদি একবার ভারতের দিকে কেউ চোখ তুলে তাকায়। ভারত একবারে থেঁতলে মারবে। আর ভারতের মার মানে যে দুনিয়ার পার, এটা তো এখন আমেরিকানরাও স্বীকার করছে। আমেরিকার এক জনপ্রিয় ইউটিউবার তার চ্যানেলে বলেছেন, ট্রাম্প যতই ওই ভারত আর পাকিস্তানকে সংঘর্ষ বিরতিতে রাজি করিয়েছেন বলে নাম কেনার চেষ্টা করুন, ভারত অপারেশন সিঁদুর শুরু করার 88 ঘন্টার মধ্যে পাকিস্তানকে একদম দাঁড় করিয়ে হারিয়েছে। এটাই বাস্তব। ভারতের এই প্রত্যাঘাত যদি আরও কয়েক ঘন্টা চলতো তাহলে পাকিস্তানের অস্তিত্বই বিপন্ন হয়ে যেত। ট্রাম্প বেচারা, তিনি এই দুটো দেশকে তুল্যমূল্য করে দেখাতে গেছিলেন, আর তার দেশেরই ইউটিউবাররা, তার দেশেরই মানুষজন ভারতকে এরকম পরিষ্কার সার্টিফিকেট দিয়ে বসে থাকছেন। মজার কথা কি জানেন? এই একই কথা তো রাজনাথ সিংও আজ বলেছে। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন ভারতের নৌবাহিনী যদি পূর্ণ শক্তিতে নামতো তাহলে 71-এর পর পাকিস্তান আবার টুকরো টুকরো হয়ে যেত। 1971-এও তো আমাদের নৌবাহিনী ওই করাচি বন্দরে আঘাত করেছিল, আর সেই বছরই সেই আঘাতে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হয়েছিল, দুটুকরো হয়েছিল। আর রাজনাথ সিং বলেছেন এবার যদি নৌবাহিনী এগোতো, ঠিক ঠিক করে আঘাত করত, বা ভবিষ্যতে যদি নৌবাহিনী এগোয় এবং আঘাত করে, তাহলে আর দুটুকরো নয়, পুরো 4 টুকরো হয়ে যাবে পাকিস্তান। এবার যেটা এই কথাগুলো যখন বলছিলেন তার মধ্যে খুব ইন্টারেস্টিং জিনিস আছে জানেন তো। কোথায় গিয়ে রাজনাথ সিং এই কথাগুলো বলছিলেন জানেন? আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে, যে আইএনএস বিক্রান্ত 8ই মে রাতে করাচির দিকে এগোচ্ছিল বলে শোনা গেছিল, যেটা পরবর্তী ক্ষেত্রে ওই অ্যাডমিরাল বলে দিয়েছিলেন, ভাইস অ্যাডমিরাল। ভারতীয় নৌবাহিনী তাদের বিমানবাহী জাহাজ, তাদের সাবমেরিন, তাদের বিমান বহর সব কিছু পজিশন নিয়ে নিচ্ছিল। একটুখানি বাকি ছিল, আর একটুখানি, একটা খোলা ছাড় দিলেই পাকিস্তান শেষ। এবার দেখুন, তার মানে পাকিস্তান যে 4 টুকরো হতে পারে তার বাস্তব পরিস্থিতি আছে। আজকে না হলেও যে ভবিষ্যতে হতে পারে সেটা তো আজকের এই বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেল। মানে ভারত সরকারিভাবে পরিষ্কার করে দিল। একটা জিনিস মনে হচ্ছিল জানেন তো, এই বক্তব্যটা কাদের জন্য জানেন? ওই বালুচিস্তান, সিন্ধ আর খাইবার পাখতুনখোয়ার মানুষজনের জন্য। তারা নিশ্চয়ই রাজনাথ সিংয়ের এই কথাগুলো শুনবেন এবং এটা মাথায় রাখবেন, যাদের কাছে তারা বারবার সাহায্যের হাত বাড়াচ্ছেন, বলছেন একটু সাহায্য দিলেই তারা পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে দেবেন, নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নেবেন। তাদের কথা ভারতের মনে আছে। पाकिस्तान को पता है जब भारतीय नौसेना पूरे जोश के साथ, पूरे जोर के साथ जब चलती है तो उसका अंजाम क्या होता है। 1971 इसका गवाह है कि जब इंडियन नेवी हरकत में आई थी वह 1 से 2 हो गया था। मैं पाकिस्तान की बात कर रहा हूँ। जब हमारी इंडियन नेवी हरकत में आई थी तो पाकिस्तान 1 से 2 हो गया था। अगर ऑपरेशन सिंदूर में भारतीय नौसेना अपनी फॉर्म में आई होती तो पाकिस्तान के 2 टुकड़े ही न होते, बल्कि मैं समझता हूँ शायद 4 टुकड़े हो जाते। দেখুন, অনেকেরই মনে হতে পারে জানেন তো, ও তো আপাতত তো সব শান্ত, পাকিস্তান দুটো জোর ধাক্কা খেয়ে, মানে কানমোলা খেয়ে আর কি সিধে হয়ে গেছে। ওই ড্রোন ফোন আসা বন্ধ, আর কিছু হচ্ছে না। শুধু এখন দেখুন প্রধানমন্ত্রীও বিভিন্ন জায়গায় বক্তৃতা করে
এই রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছেন, বিরোধীরা সেরকমই অভিযোগ করছেন। এইসব হচ্ছে আর কি, মানে রাজনীতির ময়দানে চলে গেছে অপারেশন সিঁদুর। তাহলে শুধু শুধু আর এই যুদ্ধ হতে পারে এই আশঙ্কা, এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি কেন? মাথা ঘামাচ্ছি তার কারণ হচ্ছে এই পাহেলগাঁও হামলার পরেও তো অনেকেরই এরকম মনে হয়েছিল কিছু হচ্ছে না। আর যখন হয়েছিল তখন কি হয়েছিল আপনাদের খেয়াল আছে? আর কখন হয়েছিল সেটাও কি খেয়াল আছে? যাদের এখনও মনে পড়ছে না তাদের একটুখানি মনে করিয়ে দিই। আগামীকাল পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান আর হরিয়ানায় আবার মক ড্রিল হবে, ঘোষণা করে দেওয়া হয়েছে আর কি। মানে আবার কিছুক্ষণের জন্য আলো নিভিয়ে সাইরেন বাজিয়ে এই রাজ্যগুলোর বাসিন্দাদের সতর্ক করা হবে। এটাকে বলে ওয়ার প্র্যাকটিস, যুদ্ধের অনুশীলন। ইসরায়েল এটা নিয়মিত করে, কারণ সারা বছর যুদ্ধ করতে হয় তো ওদের, তাই ইসরায়েলের মানুষরা ওয়ার রেডি থাকেন। কখন প্যালেস্টাইনের ওখান থেকে হামাস দুম করে কিছু একটা ছুঁড়ে দিল। আমাদের পশ্চিম সীমান্তের রাজ্যগুলোকেও সেই রকম নিয়মিত চর্চা করে সব সময় তৈরি থাকতে হবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে। আর অতীত কি বলছে? এর আগে যেদিন উত্তর পশ্চিম ভারতে মক ড্রিল হওয়ার কথা ছিল, মক ড্রিল হবে বলে ঘোষণা করা হয়েছিল, সব প্রস্তুতি সারা, তার আগের রাতেই তো পাকিস্তানে এয়ার স্ট্রাইক করে দিয়েছিল ভারত। মক ড্রিল হবে বলে আসল স্ট্রাইক, মনে আছে? মনে পড়ছে এবার আপনাদের? অপারেশন সিঁদুরের প্রথম ধাক্কায় পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে গেছিল। সেই জন্যই বলছি, কাল আবার যখন মক ড্রিলের কথা বলা হচ্ছে, তখন আজ রাতটা কি পাকিস্তানিদের জেগেই কাটাতে হবে নাকি? দেখুন পাকিস্তানের মানুষজন কি ভাবছেন আমরা জানি না, যদিও তাদের মধ্যে কীভাবে আতঙ্ক ছড়িয়েছে সেটা কালকেই আপনাদের শোনাচ্ছিলাম, সাংবাদিক হামিদ মীর বলছেন। কিন্তু কি হতে পারে, কতটা আতঙ্কের এই সমস্ত বিষয়গুলো, সেটা কিন্তু ওই পাক সরকার বা সেনাবাহিনী খুব ভালো করে জানে। দুনিয়া যতই অপারেশন সিঁদুর 2.0 বা অপারেশন সিঁদুর 3.0 করুক, অপারেশন সিঁদুর 1টাই যে ভারত এখনও শেষ করেনি, ফলে তাদের কপালে যে যখন তখন আবার সিঁদুর লেপে দেওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু তারা জানেন। আমাদের অবশ্য তারপরে একটা ছোট্ট প্রশ্ন আছে, সিঁদুরের চিহ্ন কি শুধু পাকিস্তানের গায়েই লাগবে? কেন বলছি? প্রশ্ন তো আরেকটাও আছে, সিঁদুরটা কি অন্য কোনো দেশের চোখে মুখেও সিঁদুরের গুঁড়োঠুড়োগুলো ঢুকবে নাকি? দেখুন সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড, মানে পূর্ব ভারতে সেনার যে কমান্ড রয়েছে, তারা একটা মহড়া ভিডিও পোস্ট করেছে। এটা আগে করেনি, এবার সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করা ভিডিওটার ওপরে কি লেখা রয়েছে জানেন? ভারতীয় সেনা পশ্চিমের মতো পূর্ব সীমান্তেও নিখুঁত আর নির্ভুল ড্রোন স্ট্রাইকের জন্য তৈরি। কি বুঝলেন? অপারেশন সিঁদুরের ছিটে ফোঁটা এবার পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশের কপালে জুটবে কিনা তার সম্ভাবনা একটা তার মানে কি তৈরি হচ্ছে। নাহলে আগে যেটা করেননি এবার করলেন কেন? হঠাৎ করবে পূর্ব ভারতে এই ড্রোন স্ট্রাইকের কথা বলা হলো কিনা, যে ড্রোন স্ট্রাইক পাকিস্তানকে ধসিয়ে দিয়েছে। দেখুন কেন বলেছেন, কি হবে, কি করবে সেনা, সেটা তো আমাদের সরকার আর সেনাবাহিনীই ঠিক করবে। আমরা শুধু সেই কথাগুলোই এই মুহূর্তে বলতে পারি যে কথাগুলো কিছু সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে, আর সেই জন্যেই যে কথাগুলো আজ না বললেই নয়।
দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদেরও পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। Today is also a uniquely significant day in the history of the Academy. The first batch of female cadets pass out from NDA today. This marks a historic milestone in our collective journey towards greater inclusivity and empowerment. These young women are an inimitable symbol of Nari Shakti, embodying not just women development but women-led development. অপারেশন সিঁদুরের আবহেই ইতিহাস রচনা করে ফেলল ভারত। ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে পাশ করলেন 17 জন মহিলা ক্যাডেট। কঠোর শৃঙ্খলায় 3 বছরের শিক্ষাক্রম শেষ, এখন দেশ সেবার পালা। Initially, it takes time for us, for each and every cadet to accommodate. But later it was assimilated well with the support of our instructors, our ustads and all the staff which is present here. We have drill, we have games, we have swimming, we have academics as well. So we have an all-round personality development here. They are amazing, they are so supportive, they don't have anything against, they are very supportive, and there's nothing male cadets, female cadets. I'm just pronouncing it wrong here. They're all cadets and they're great. Don't be afraid of anything. Don't be afraid of anything. You can do whatever you eye for. Everything is possible. Just go for it. Believe in yourself and go for it. Everything is possible. Yeah, everyone is good. Initially we had differences, but then with training we started feeling that sense of commonness, oneness, and I feel I've got best friends for life. I feel here that the friends I've made here, they're gonna be there for life. 300 পুরুষ সহপাঠীর সঙ্গেই পায়ে পা মিলিয়ে কসম প্যারেড করলেন 17 জন মহিলা অফিসার। I envision a future not far from now when one of these young women may rise to the highest echelons of the service they go to. To all the cadets, let me emphasize, today is not the end, it is just the beginning. 1943 সাল জার্মানির থেকে ডুবোজাহাজে অর্ধেক পৃথিবী ঘুরে জাপানে পৌঁছেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 3 মাসের সেই অন্তঃসলীলা সফরে সঙ্গী ছিলেন আবিদ হাসান। তাকে দিয়েই স্বাধীন ভারতের রাষ্ট্রনীতি তৈরি করিয়েছিলেন আর নারী ক্ষমতায়নের দলিলটা লিখেছিলেন। আর ঝাঁসির রানী লক্ষ্মী বাহিনীর রূপরেখাটাও তৈরি করে ফেলেছিলেন। আজাদিন ফৌজে সেই বাহিনী ছিল, তবে অন্তরালে যাওয়ার আগে ঝাঁসির রানী বাহিনীকে নিজের হাতে ভেঙে দিয়ে যান সুভাষচন্দ্র বসু। 82 বছর পর তার পরিকল্পনার বাস্তবায়ন হলো। ভারতের সামরিক বাহিনী আজাদ হিন্দ বাহিনীর সঙ্গীতকে আগেই গ্রহণ করেছিল, এবার সুভাষচন্দ্র বসুর আইডিয়াকেও নিয়ে নিল, বলা ভালো বাস্তবায়িত করল। এবার ভারতীয় বাহিনীতে মহিলা অফিসারদের উঠে আসার রাস্তাটা খুলে গেল। ন্যাশনাল ডিফেন্স একাডেমির থেকে পাশ করলেন 17 জন মহিলা ক্যাডেট। আগে এনডিএতে মেয়েদের নেওয়া হতো না, 3 বছর আগে সেই বাধা উঠে যায়। ডাক্তার, ইঞ্জিনিয়ারিংয়ের মতো উচ্চ মাধ্যমিকের পর সামরিক বাহিনীতে যোগদানও এখন মেধাবী মেয়েদের কাছে একটা কেরিয়ার অপশান। আগামী দিনে ওই কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিংয়ের মতো শক্ত চোয়ালের অফিসারদের আমরা নিয়মিত দেখতে পাব। অপারেশন সিঁদুরের আবহেই তো এরকম একটা ঘটনা ঘটে গেল, তাই না? গোটা দেশের ধ্যান ধারণাই কিন্তু এই অপারেশনটা বদলে দিয়েছে এবং সরকার আর বিরোধী এই হিসেবটাও তো এই অপারেশন সিঁদুর পুরো গুলিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। ছোটবেলায় রচনা পড়েছিলেন না, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই নাকি আমাদের দেশের বিশেষত্ব। এখন দেখছি বিরোধিতার মধ্যে ঐক্য। বিরোধীদের মধ্যে ঐক্য বলতে পারেন, কিন্তু সেই বিরোধীদের মধ্যে ঐক্যটা দেশের জন্য, এটাই মজা। কিন্তু গত কয়েকদিন ধরে এই কথাটা এতবার বলেছি, এটাকেও এখন গরুর রচনা মনে হচ্ছে। যাই বলি ওখানে গিয়েই পৌঁছচ্ছে। যাই বলুন, কিন্তু মোদি এই ক্ষেত্রে ম্যানেজমেন্টটা দারুণ করেছেন।
সংসদীয় দলকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়ে দিয়েছেন। তারা দেশে দেশে ঘুরে কূটনীতি করছেন। সেই কথাগুলোই বলছেন যেটা মোদি বলতেন বা সরকারের মন্ত্রীরা গিয়ে বলতেন। আর তখন রাজ্যে রাজ্যে ঘুরছেন কারা? দেশের বিজেপি নেতারা। রাজনাথ সিং বলছেন পাকিস্তানকে 4 টুকরো করবেন, মোদি বিহারে বলছেন গর্ত থেকে বের করে মারবেন। সব মিলে কি হচ্ছে? দিব্যি ভোটের প্রচার হয়ে যাচ্ছে এবং কার্যত ফাঁকা মাঠে, কারণ বিরোধীদের সেরা বক্তারা তো এখন সব বিদেশে। যারা রয়েছেন তারা অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুলতে পারছেন না, কারণ তাদের নেতারাই আবার ওখানে গিয়ে বসে অপারেশন সিঁদুর নিয়ে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। এই ব্যাপারটা রাহুল গান্ধীর বুঝতে একটু দেরি হয়ে গেছিল, জানেন তো। যখন বুঝতে পারলেন তখন খানিকটা মরিয়া হয়েই সব মানে মরিয়া হলে যা হয়, কিছু কিছু ঝাঁপিয়ে পড়ে আপনি বলতে গেলে কিছু অন্যরকম বিভিন্ন বিষয় বেরিয়ে ঠেরিয়ে যায়। তো ফলে যে অভিযোগগুলো তুলছেন তার মধ্যে অনেকগুলোই বেয়ারা অভিযোগ হয়ে যাচ্ছে। প্রথমে প্রশ্ন করলেন যে ভারতের কটা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, আর তারপর অভিযোগ করলেন পাকিস্তানকে জানিয়ে অপারেশন সিঁদুর হয়েছে, তাই জঙ্গিদের সরিয়ে নেবার সুযোগ পেয়েছে পাকিস্তান। এবং তার সঙ্গে সেই প্রশ্ন, আবার প্রশ্ন, আমাদের কত ক্ষয়ক্ষতি হয়েছে, পুঞ্চে গেলেন। সোজা বাংলা কি? রাহুল গান্ধী মোদিকে নিশানা করছেন। সেটা করুন, বিরোধী দল নেতা, তিনি শাসক দলের নেতাকে নিশানা করবেন, এটাই তো স্বাভাবিক, এটাই তো রাজনীতি। কিন্তু মুশকিলটা কোথায় হলো? তার ছোঁড়া অভিযোগগুলো বুমেরাং হয়ে গেল না তো? তার ছোড়া তীর লুফে নিয়ে তো ভারতকে নিশানা করছে পাকিস্তান। যে তীর বেধার কথা ছিল মোদির গায়ে, সেটা গিয়ে বিচ্ছে দেশের গায়ে। এবার তীর লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গোটা ব্যাপারটা বুমেরাং হয়ে গেছে, যেটা বললাম। ফলে কংগ্রেস কয়েকদিন চুপ ছিল। এবার তেলেঙ্গানার কংগ্রেসি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ফের সেই পড়ে থাকা তীর কুড়িয়ে নিয়ে ছুড়ে দিয়েছেন। পহেলগাঁও গণহত্যার পর যিনি পাকিস্তানকে মানে তৎক্ষণাৎ আলোচনা না, এক্ষুনি গিয়ে মারো, এরকম দাবি জানিয়েছিলেন, সেই রেবন্ত রেড্ডি এটাকে কি বলবো, রাজনীতির ভাষায় বা পাড়ার আড্ডার ভাষায় ওই বলে না পাল্টি খাওয়া, সেই রকম পাল্টি খেলেন। কেন পাল্টি খেলেন? কারণ পাল্টিটা না খেয়ে উপায় নেই, রাজনীতির দায় রয়েছে। একে তো তার রাজ্যে প্রধান প্রতিপক্ষ বিজেপি, অপারেশন সিঁদুরের মালাই যাবতীয় তারাই খাবে। আর তারপর তেলেঙ্গানায় বিজেপি নতুন বিরোধী নেতার জন্ম দিয়েছে, এটা তাদের জন্য আরও বড় আশঙ্কার কারণ। মিম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি, এবার বলতেই পারেন ওয়াইসি তো ছিলেন এতদিন, ঠিকই তো ছিলেন। এমনিতেই হায়দ্রাবাদের সাবেক আসন আর 7টা বিধানসভায় তিনি নিশ্চিন্তেই ছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে এখন তো তার স্ট্যাটাসটা বাড়িয়ে দেওয়া হলো এবং তিনি নিজেও হয়তো এই ব্যাপারটার মধ্যে মানে এমনভাবে নিজেকে জুড়ে ফেললেন এবং তার ওপর মোদি ভরসা করলেন, তাকে দিয়ে কত কিছু বলার সুযোগ দেওয়া হলো। তিনি কিভাবে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে এই গোটা বিষয়টাকে প্রজেক্ট করবে সেসব নিয়ে গিয়ে দিক নির্দেশ করলেন, সেগুলো সরকার মানল। মানে এই সব কিছুর মাধ্যমে তার তো একটা সর্বভারতীয় স্ট্যাটাস তৈরি হয়ে গেল। এবার ফলে 7টা বিধানসভা আসন আর একটা হায়দ্রাবাদের বাইরেও তো তিনি ছড়িয়ে গেলেন। ফলে গোটা দেশের দিকে মুসলিমদের যিনি একটা সর্বভারতীয় নেতা তৈরি হয়ে গেলেন, তিনি ওই ওখানে রেবন্ত রেড্ডির পুরো রাজ্যে ছড়িয়ে থাকবেন না। বা তার যে এর ফলটা হচ্ছে, এমনিতেই বিজেপি বিরোধী ভোটে তার ভাগ বসানোর একটা বদ অভ্যাস রয়েছে, বলা হয় তিনি গিয়েই নাকি বিরোধী ভোটগুলো কেটে দেন। তো সেই আসাদুদ্দিন ওয়াইসি যদি এরকম একটা নিরপেক্ষ ভূমিকা পেয়ে এবং একটা সর্বভারতীয় জাতীয়তাবাদী চেহারা নিয়ে গোটা তেলেঙ্গানা জুড়ে প্রার্থী দিতেই তো পারেন, ন্যাশনাল হিরো এখন তিনি। এবার তাহলে তো রেবন্ত রেড্ডি তার ছায়ায় চাপা পড়ে যাবে। এখন বিজেপি বিরোধী ভোট ওয়াইসি কাটতে শুরু করলে তেলেঙ্গানায় তো পদ্মও ফুটে যেতে পারে। এই জন্যেই রেবন্ত এত মরিয়া হয়ে গেছেন। ওই ওয়াইসিকে যেখান থেকে সার আর জল দেওয়া হচ্ছে, রেবন্ত তাই সরাসরি সেখানেই তীর ছুঁড়ে বেড়েছেন। এবার একই রকম অবস্থা উদ্ধব ঠাকরেরও, নেহাত দায়ে পড়েই তাকে অ্যাকশনে নামতে হয়েছে। তার লবিরই প্রিয়াঙ্কা চতুর্বেদীকে মোদি সংসদীয় সফরে পাঠিয়েছেন। প্রিয়াঙ্কা পাকিস্তানের জিন্না লিয়াকতদের উদ্ধার করে ছেড়ে দিচ্ছেন।
আর অন্যদিকে উদ্ধবের জাত শত্রু একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্তকেও তো এই সংসদীয় সফরে পাঠানো হয়েছে। তিনিও একইভাবে একই রোল প্লে করে যাচ্ছেন। প্রিয়াঙ্কা যা করছেন তিনিও তাই করছেন, চুটিয়ে পিটে যাচ্ছেন পাকিস্তানি বল। বাল ঠাকরের ছেলে হয়ে উদ্ধব কি মাঠের বাইরে বসে তালি দেবেন নাকি? তিনি ওই টুর্নামেন্টটাই তাই বাতিল করে দিতে চান। ওই একসময় বাল ঠাকরে ওয়াংখানের পিচ করে দিয়েছিলেন, পাকিস্তান ম্যাচ হতে দেননি। আর এখন উদ্ধব কোদাল হাতে সঞ্জয় রাউতকে নামিয়ে দিয়েছেন বিজেপির পাকিস্তান ম্যাচের পিচ করে দিতে। তিনি প্রশ্ন তুলেছেন, এই పహల్గాంవేর খুনিরা বিজেপিতে যোগ দেননি তো? సికింద్రాబాద్ కంటోన్మెంట్ అంటే ఈ దేశ భద్రతకు గుండెకాయ. ఈ రోజు ఇక్కడున్న సైనికులే ఈ యుద్ధంలో పాల్గొని ఈ తెలంగాణలో ముఖ్యంగా ఇక్కడ తయారు చేసిన యుద్ధ విమానాలే ఈ రోజు యుద్ధంలో దేశం యొక్క గౌరవాన్ని నిలబెట్టినాయి. మోడీ గారు తెచ్చిన రాఫెల్ యుద్ధ విమానాలు మన పాకిస్తాన్ కూల్చింది. ఎన్ని కూల్చిందో రాఫెల్ గురించి చెప్పమంటే ఈ రోజు చర్చ లేదు. Well, the questions asked by Revant Reddy are the same questions which their own leader, BJP's own leader, senior leader, Subramanian Swamy is asking. यानी कि ये जो पहलगाम के आतंकवादी हैं, उन्होंने 4 आतंकी हमले कराए हैं 18 महीने में। आज वहाँ यहाँ वहाँ घूम रहे हैं, हमारे सांसद भी यहाँ वहाँ घूम रहे हैं और आतंकवादी भी यहाँ वहाँ घूम रहे हैं। वो जो 6 आतंकवादी है पहलगाम वाले, वो इसलिए पकड़ने जाते कि शायद वो एक दिन आपको बीजेपी कार्यालय से प्रेस नोट आ जाएगी, वो 6 लोगों ने बीजेपी में प्रवेश किया है, तो आप भूल जाइए सब। बताओ कितने रफाल गिराए? ये पाकिस्तान के बब्बर, ये हिंदुस्तान के गब्बर हैं। और याद रखो, हिंदुस्तान के गब्बरों, तुम्हारी वही होगी जो जय और वीरू ने गब्बर का किया था। भारत का जय और भारत का वीरता, भारत की वीरता और भारत के जय के कारण गब्बर का पराजय निश्चिंत है। এবার একটা জিনিস দেখুন, রেবন্ত রেড্ডির বক্তব্যগুলো আরেকবার মনে করুন তো। রেবন্ত রেড্ডি রাফালের বদনাম করলেন। মোদি রাফাল নিয়ে এসেছিলেন ফ্রান্স থেকে, সেই রাফাল পাকিস্তান মেরে নামিয়ে দিয়েছে, সেই কথা বললেন। বিজ্ঞাপন করলেন কার? ওই তেলেঙ্গানায় তৈরি অস্ত্রশস্ত্র আর যুদ্ধ বিমানে। আচ্ছা, নিজের রাজ্যের ক্যাম্পেইন করে দিলেন কি তিনি? বিজ্ঞাপন করলেন। এবার মুশকিল হচ্ছে, ওখানে যেগুলো তৈরি হয়েছে সেগুলো তো আসলে সেন্ট্রাল গভর্নমেন্টেরই আন্ডারে। এবার তাহলে তার প্রশংসাটা কার কাছে গেল? কি জটিল না? তবে হয়তো তিনি ধরে নিয়েছেন যে এটার মাধ্যমে তিনি ওই তেলেঙ্গানা অস্মিতায় শান দিয়ে ফেললেন, নিজের রাজ্যের রাজনৈতিক প্রয়োজনটা মিটিয়ে নিলেন। আর আক্রমণটা করে কোথাও গিয়ে প্রশ্নটা যেহেতু তুলে দিলেন, ফলে যে জাতীয়তাবাদী একটা ডিভিডেন্ড পাচ্ছিল বিজেপি, সেটা নিয়ে একটু লোকের মনে সংশয় তৈরি করে দিতে পারলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাফাল নিয়ে একটাও প্রশ্ন করেননি, খেয়াল করে দেখুন। কিন্তু আলিপুর দুয়ারের মোদির সভায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলে বসলেন, বাংলায় অপারেশন সিঁদুর করা হবে। এতে স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গেছেন, তিনিও বলে দিয়েছেন যে মোদি বাংলায় সিঁদুর বিক্রি করতে এসছেন। কথায় কথায় কী হবে, কথা বাড়ে, বুঝতে পারলেন? কোথাকার সিঁদুর কোথায় পৌঁছে যায়। ব্যাস, বাংলায় ইস্যু হাতড়ে বেড়ানো বিজেপি নেতাদের হাতে এখন সিঁদুর কৌটো চলে এলো। এমনিতেই বিজেপি নির্দেশ দিয়েছে বিজেপির কর্মকর্তাদের ঘরে ঘরে সিঁদুর কৌটো বিলি করতে হবে। নেতাদের দিনে 20 কিলোমিটার ঘুরে ঘুরে এই অপারেশন সিঁদুরের জয়গাথা শোনাতে হবে। কিন্তু কোনো বিরোধিতা না থাকলে ইস্যু জমে নাকি? এতদিন ধরে তো সবাই শাসক বিরোধী সবাই এক সুরে অপারেশন সিঁদুরের জয়গান গাইছিলেন। ফলে সবার মধ্যে তো কোথাও গিয়ে একমুখী যাত্রাটার ফলটা ভাগ হয়ে যাচ্ছিল। কিন্তু কাল মোদি আর মমতার তরজার পর এই রাজনীতিতে সিঁদুর জমাট বাঁধতে শুরু করেছে। হুগলির পিপুলপাতি পাঁচমাথার মোড়ে বিজেপি সিঁদুর বিক্ষোভ করছিল। মহিলা পুলিশ কর্মীরা বিজেপি নেত্রীদের তুলতে গেলে তাদেরও সিঁদুর পরিয়ে দেওয়া হয়। কিন্তু পরে যখন অফিসাররা এসে মহিলা কনস্টেবলদের জিজ্ঞেস করেন তাদের মাথায় সিঁদুর কেন, তারা বলেন যে বিজেপি মহিলা কর্মীরা জোর করে পরিয়ে দিয়েছে। এবার বিজেপি মহিলা কর্মীরাও অভিযোগ মানতে নারাজ। তারা বলেন মহিলা পুলিশ কর্মীরা স্বেচ্ছায় সিঁদুর পরেছেন। উর্দিধারী পুলিশ কর্মীদের শারীরিক নিগ্রহ করাটা অপরাধ, এটা তো বটেই। তাদের উর্দিতে রং দেওয়াটাও অপরাধের আওতায় পড়ে।
কিন্তু একজন সধবা মহিলা যদি আরও একজন সধবা মহিলার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন, সেটা তো সিঁদুর খেলা। সিঁদুর খেলাটা তো আমাদের একটা ধর্মের অত্যন্ত অঙ্গাঙ্গিক একটা অঙ্গ, সেটা তো, এবং সেটার সাথে একটা সংস্কার জড়িয়ে থাকে। কেউ পড়াতে গেলে যাকে পড়াচ্ছেন তিনি বাধাও দিতে পারেন না। সুতরাং সব মিলিয়ে বিষয়টা বিতর্কিত নাকি অপরাধ, এটা কিন্তু একটা জটিল প্রশ্ন। মানে অপারেশন সিঁদুর, বা আরও সঠিকভাবে বললে সিঁদুর কিন্তু এই মুহূর্তে গোটা রাজনীতিকে রাঙিয়ে দিয়েছে। পুলিশরা অভিযোগ করছে জোর করে আপনারা সিঁদুর পরিয়ে দিয়েছেন। এখানে কোনো জোর করে সিঁদুর পরানো হয়নি। ওনারা এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে, ওঠানোর জন্য। তখন এখানকার মহিলারা ওনাদের উনি স্ব ইচ্ছায় সিঁদুর পরেছেন, এখানে কোনো আমাদের জোর জবরদস্তি করা হয়নি। সিঁদুর পরার পর ওনারা যখন পুলিশরা দেখেছেন তখন উনি হয়তো ভয়ে এখন বলছেন, ইনি মিথ্যা কথা বলছেন যে সিঁদুর পরানো হয়েছে। কিন্তু সিঁদুর আমরা জানি, আমরা হিন্দু ধর্ম, আমরা সিঁদুর জানি মানুষের আছে একটা গয়না। এই গয়না পরার জন্য কেউ অপমান করবে না। গয়নার লোক সবার আছে, সিঁদুরের লোক সবার আছে। দেখুন, বিজেপির মাথারা নির্ঘাত মাথা চাপড়াচ্ছেন। কী ভেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর নামকরণ করেছিলেন, আর বিজেপির কর্মীরা তাকে কোথায় নামিয়ে আনলেন। সিঁদুর কি লাল রঙের পাউডার নাকি? সিঁদুরটাকে শক্তির প্রতীক হিসেবে দেখাতে চায় বিজেপি। যা হিন্দু মহিলাদের সিঁথিতে থাকে সেটাই ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় নারী শক্তির প্রতীক। একই সঙ্গে রাজনৈতিক, কূটনৈতিক আর সামরিক বার্তা। আর হুগলির পিপুলপাতির মোড়ে সেটা কি হয়ে দাঁড়ালো? উর্দিধারী মহিলার সিঁথিতে সিঁদুর লেপে দেওয়া ইস্যুটাকেই লেবড়ে দিল একবারে। বিজেপির রাজ্য সভাপতি অপারেশন সিঁদুর বলতে এটাই প্ল্যান করেছেন নাকি? দেখুন, মহিলা পুলিশ অফিসারের মা আর স্ত্রীর নাম করে নোংরা গালাগালি করেছেন অনুব্রত মণ্ডল। এর থেকে বড় নারী শক্তির অপমান আর হয় নাকি? সিঁদুরের অপমান। বিজেপি মহিলা কর্মীরা সিঁদুর কৌটো হাতে বোলপুর থানার সামনে বিক্ষোভ করেছেন বলে তো এখনও শুনতে পাইনি। এবার প্রতিবাদ বিক্ষোভ হলে তাতে সমর্থন জুটতে পারত, হয়নি। কিন্তু বীরভূমে তৃণমূল অপারেশন সিঁদুর করে দিয়েছে। বেশ দেখতে পাচ্ছি, বাঘ এখন ছাগ হয়ে গেছে, কপালে সিঁদুর লেপা। মনে আছে নিশ্চয়ই ওই প্রাক্তন বাঘের যত রাগ এই TV9 বাংলার ওপর। আমার বাড়ি দেখিয়েছে, 9 দেখিয়েছে, 9 দেখিয়েছে, 9 দেখিয়েছে। কি বলবেন? কি বলবেন? 9-এ কিছু বলবো না, 9-এ কিছু বলবো না, 9-এ কিছু বলবো না। 9কে ভালোবাসে, কিন্তু 9কে ভালোবাসে। 9 আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। বর্ণমালার ছড়াটাকে একটু এদিক ওদিক করে দিলাম আর কি। সে কবে থেকে অনুব্রত মণ্ডল দেখুন আমাদের ভালোবাসেন না। এবার ভালোবাসেন না বলে আমাদেরও যে একটু খারাপ লাগতো না তা তো নয়, কেউ না ভালোবাসলে তো খারাপ লাগবেই। তবুও এটা ভেবে নিশ্চিন্ত ছিলাম আমাদের ভালো না বাসলেও অনুব্রত মণ্ডল ভালোবাসেন এরকম লোকের তো অভাব নেই। কিন্তু অনুব্রত মণ্ডলের ভালোবাসার লোক যাদের তিনি ভালোবাসতেন, তারা কি ভালোবাসার প্রতিদান দিলেন? টিয়ার ঘুরে এসছেন। গত বছর সেপ্টেম্বরে জেল মুক্তির পর বীরের সম্মান পাওয়ারও কথা ছিল, কিন্তু গত 8 মাস ধরে কি পেলেন? বীর বরণের বদলে তো বীর বর্জন হয়ে গেল। যে দলকে তিনি প্রাণের চেয়ে ভালোবাসেন সেই দলই তো বীরের মনে বিরহ লেপে দিল। আসলে বীর বেশি বাড়াবাড়ি করলে না নিজের লোকের কাছেই বিরক্তিকর হয়ে যায়, সেটাই বোধহয় আজ প্রমাণ হয়ে গেল। ওই বাঘ বলুন আর বীর, মুকুট সমেত বিসর্জনের বাজনা বেজে গেল বোধহয়। জয় ঢাক, ঢাকার নাম জয় ঢাক। বাঘবন্দি শুনেছিলাম, এবার কি বাঘ বিসর্জনের পালা? তবে বিসর্জনের আগে তো বোধন হয়। যতক্ষণ জেলে ছিলেন ততক্ষণ বোধনের সুর ছিল, বীরের মুক্তির অপেক্ষা ছিল। কিন্তু জেল মুক্তির পরেই দেখুন বিসর্জনের সুর।
গতবারের দুর্গাপুজোর পর থেকেই চরম চরম ঢাক বাজছিল, কিন্তু ঢাকিটাকে সেটা বোঝা যাচ্ছিল না। এবার সামনে আরেকটা দুর্গাপুজো, ঢাকের কাঠি কি কাজল শেখের হাতে চলে যাচ্ছে? দেখুন, অভ্যেসটা একটা অন্যরকম জিনিস। ওই বীরভূমে না নেতাদের ঢাক বাজানোর অভ্যেস তো রয়েছে, ফলে ঢাকের কাঠির হাত বদল হওয়াটাই আসল সিগনিফিক্যান্ট। এইটা তাৎপর্যপূর্ণ বিষয়, এটা দেখেই বোঝা যায় কোথায় যাচ্ছে ব্যাপারটা। দেখুন, আভাসটা আর কেউ পান ছাই না পান, অনুব্রত বাবু নিশ্চয়ই টের পেয়েছে, তাই ঢাকের কাঠি ছিনিয়ে নেওয়ার মরিয়া চেষ্টা করছেন। আর সেই চেষ্টাতেই বিপদ ঘটিয়েছে একটা ছোট্ট ফোন। দেখুন, রাজনীতিতে তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ: 1 পাওয়ার, 2 পারফরমেন্স, আর 3 প্রেজেন্টেশন। অনুব্রত মণ্ডলের সাংগঠনিক পাওয়ার আর নির্বাচনী পারফরমেন্স একদম 10-এ 10, অন্তত জেলে যাওয়ার আগে পর্যন্ত। একের পর এক ভোটে শুধু জয় আর জয়, আর শুধু জয় নয়, বিরোধীদের ধুয়ে মুছে সাফ করা। তার গুড় বাতাসা, চরম চরম ঢাকের আওয়াজ, মানে এই সব কিছুর দাপটে না বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। ক্যামেরার সামনে বহুবার আমরা দেখেছি পুলিশকে কি অবলীলায় থ্রেট করছেন, পুলিশকে বোম ঠোম মারতে বলেছেন। আর বিরোধীদের ছেড়ে দিন, সাংবাদিকদের কোনোদিন রেয়াত টেয়াত করতেন না। এবার এত কিছু করেছেন, কখনো ছুঁয়েও দেখেনি পুলিশ। দলও কখনো শোকজ বা ক্ষমা চাইতে বলেনি, উল্টে প্রত্যেকবারই মুকুটে বাঘ, বীর, এরকম সব বিভিন্ন মণিমুক্ত অ্যাড হয়েছে। কিন্তু জেলে যেতেই ওই যে বললাম বিসর্জনের সুর, আর তখনই কাজল শেখের ঢাকের কাঠিটা হাতে নেওয়ার পালা। অনুব্রত মণ্ডল জেলে গেছিলেন 2022-এর আগস্টে, আর তারপরেই 23-এর পঞ্চায়েত ভোট আর 24-এর লোকসভা। পারফরমেন্সে তো এতটুকু হেরফের হয়নি, সেম পারফরমেন্স করে দেখিয়েছেন কাজল শেখ। কিন্তু তফাৎ একটা ছিল, একদম রক্তপাতহীন নির্বাচনে, অভিযোগহীন নির্বাচনে। এবার অনুব্রত মণ্ডলের জেলায় রক্তপাতহীন নির্বাচন হচ্ছে এবং তাতে তৃণমূল হই হই করে জিতছে। এর মানে তো বুঝতে পারছেন, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই জয়। যেটা অনুব্রতর আমলে ইনভেস্টমেন্ট তো প্রচুর হতো, কত কিছু সামলাতে হতো, কত অভিযোগ উঠত। এবার অনুব্রতহীন জেলায় ভোটে জয় তো দূরের কথা, এখনও দাঁত ফোটাতে পারেনি বিরোধীরা। তাই কাজল শেখের পারফরমেন্স যত ভালো হয়েছে, তার দলীয় পাওয়ারও ততই বেড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন না, এই পারফরমেন্সই শেষ কথা। জেলে থাকার কারণে কথাটা বোধহয় শুনতে পাননি অনুব্রত, জানেন তো। তার কারণে শুধুই বাজছিল ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো, তোমার আসন শূন্য আজি হেবির পূর্ণ কর। জেলে থেকেও জেলা সভাপতি থাকার ব্যাপারটাই মাথায় ঘুরছিল, আর সেটাই বোধহয় কাল হয়েছে, জানেন তো। হাওয়াটা টের পাননি। জেল মুক্তির পর কাজল মুক্তি ঘটাতে চেয়েছিলেন, কাজলের পাওয়ার আর পারফরমেন্স ভুলে গেছিলেন। সঙ্গে কাজলের ওই প্রেজেন্টেশনটাও, ক্লিন প্রেজেন্টেশন ছিল। তখন তার বদলে তিনি কী করলেন? আরেকটা জিনিস ভুলেছিলেন, জানেন, আরেকটা, ওই দলে এখন পারফর্মার যদি থাকে তাহলে শুধু নাম ভাঙিয়ে তো খেলা যায় না, রিজার্ভ বেঞ্চে বসতেই হয়। দেখুন না, সাম্প্রতিককালে বিরাট ঠিরাট সবাইকে আস্তে আস্তে বিদায় নিতে হলো। জোর করে মাঠে নামতে গিয়ে কি ভুল প্রেজেন্টেশন করে ফেলেছেন অনুব্রত। কি করেছেন? একজন আইসি পদমর্যাদার অফিসারকে পরিবার তুলে গালমন্দ করেছেন, সঙ্গে তো কাজল শেখের নামও ছিল। ওই কথায় কথায় খেলা হবে বলা অনুব্রত খেলাটা বোধহয় বুঝতে পারেননি, জানেন তো। পাওয়ার আর পারফরমেন্স তুঙ্গে থাকলে যাচ্ছে তাই প্রেজেন্টেশন করেও ফল পাওয়া যায়, কিন্তু কোনোটাই হাতে না থাকলে তখন প্রেজেন্টেশনের একটা ছোট্ট ভুলই চরম টেনশনে ফেলে দেয়। এমন থ্রেট, এমন কদর্য ভাষা, বিশ্বাস করুন শোনার পর প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা কোনো নেতার ভাষা হতে পারে। কিন্তু নেতারাই তো আমাদের বিশ্বাস করতে শিখিয়েছেন যে রাজনীতির ওপর বিশ্বাস হারানো পাপ। খোদ তৃণমূলই জানিয়ে দিয়েছে অডিওটা অনুব্রত মণ্ডলেরই, আমরা শুধু বিপ দিয়েছি। কারণ ভদ্র সমাজে ওই পুরো কথোপকথনগুলো না, এই বিপগুলো না দিলে শোনার উপযুক্ত নয়, তাই বিপগুলো না দিলেই নয়।
হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে পার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছে না বোলপুরে? প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মন্ডল বলছি। সরাবে না নাকি? ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি, অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাকে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি, কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাক্তার খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল, যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটাতে হচ্ছে এদের দৃষ্টিভঙ্গি কি মা বোনদের সম্পর্কে। ওদের তৃণমূলের দলের মধ্যে একজন একজনকে যখন গালাগাল দেয়, শায়েস্তা দেয়, তাহলে এরকম তার মা বোনকে টানাটানি করে। বলতে একজন মহিলা, তিনি তাহলে পুলিশ অধস্তন পুলিশ কর্মচারীর বা অফিসারের তার স্ত্রী এবং মায়ের ইজ্জত রক্ষা করতে পারছেন না, সম্মান রক্ষা করতে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইজ্জতকে তো টিকিট করে দিয়েছেন। কথাগুলি তিনি বলেছেন অত্যন্ত আপত্তিকর। পার্টি অনুমোদন তো করেই না, পার্টি নিন্দা করছে। পুলিশের উচিত, যে বলছে পুলিশকে ঘাট ধরে নিয়ে আসবে থানা থেকে, তাকে ঘাট ধরে থানায় ধরে নিয়ে আসা। এই একটা উচকে পাচকে একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট হয়। গ্র্যাভিটি অফ ওইটা বেশি, পুলিশকে বলবো বেশি না, যে অফিসার ফেস করছিল তার সম্মান বেশি, কোনটা? সুতরাং সেটা ইম্পর্টেন্ট বেশি স্টেটের পক্ষে। কড়া ব্যবস্থা হবে, কিন্তু কড়া ব্যবস্থাটা কার বিরুদ্ধে সেটা প্রথমে বলেননি এসপি আমনদীপ। সিগন্যাল গ্রিন হতেই নামটা ঘোষণা হয়ে গেল। ঘোষণা অবশ্য করে দিল তৃণমূলই। ওটা যে অনুব্রত মণ্ডলেরই অডিও, ক্লিয়ার কাট বলে দিল দল। এটা বলার মধ্যে দিয়ে এই কি কোথাও বিরোধীদের পা থেকে বল ছিনিয়ে নিল তৃণমূল? স্পষ্ট বুঝিয়ে দিল যে তাদের কেউ এরকম কাণ্ড কারখানা করলে, দলকে অস্বস্তিতে ফেললে বা মা বোনেদের অসম্মান করলে তারা রেয়াত করেন না। তার বিরুদ্ধে সে যত বড় বীরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেন। কখন নিল? দুপুর 2:32। তৃণমূলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নইলে শোকজ। এটা দলের কাজ, দলের কাজ দল করেছে। কিন্তু অনুব্রত মণ্ডল সন্ধ্যে 6:30 পর্যন্ত সময় ছিল, তিনি এতটুকু সময় নষ্ট করেননি। দলের নির্দেশের পর মাত্র 38 মিনিট, হ্যাঁ একদম 38 মিনিটের মধ্যেই লিখিত ক্ষমা চাইলেন। দলকে ভালো না বাসলে এরকম কমিটমেন্ট হয় না, কিন্তু ক্ষমাটা কি নিঃশর্ত হলো? চিঠিটা মন দিয়ে পড়ছিলাম, অনুব্রতের চিঠি বলে কথা তো, সৌভাগ্য যখন হয়েছে তখন মন দিয়ে না পড়লেই নয়। এই চিঠির শেষ দিকটা খুব ইন্টারেস্টিং, জানেন তো। ক্ষমা চেয়েছেন, কিন্তু তার সাথে প্রশ্নও তুলেছেন, 3টে প্রশ্ন তুলেছেন অনুব্রত। প্রশ্নগুলো কি কি? 1, বিজেপি কিভাবে তার এবং বোলপুরের আইসির গালমন্দের ফুটেজ পেল? 2, ফুটেজটা কে দিল? এবং 3, কোনো চক্রান্ত নেই তো? এইবার একটা বৃত্ত সম্পূর্ণ হলো, জানেন তো। এই গরু পাচারের অভিযোগে যখন জেলে গেছিলেন, তৃণমূল বলেছিল চক্রান্ত হয়েছে। এবার দলের কড়া অবস্থানের পর
অনুব্রতও বলে দিলেন চক্রান্ত হয়েছে। আচ্ছা, চক্রান্তটা কার বলুন তো? পুলিশকে গালিগালাজ করা হয়েছে সেটা তো পরিষ্কার। পুলিশকে কি এই যে বিষয়টা কমপ্লেন করেছেন ওখানকার আইসি, সেটাও পরিষ্কার। পুলিশ ব্যবস্থা নিচ্ছে সেটাও পরিষ্কার, যে যে ধারাগুলো দিয়েছে সেগুলো ব্যবস্থা নেওয়ার মতোই, জামিন অযোগ্য ধারা সব। কিন্তু বিজেপিকে এই অডিওটা কি পুলিশ দিয়ে দিল? তাহলে তো শুধু অনুব্রত মণ্ডল নয়, ব্যাপারটা দলের কাছেই দুশ্চিন্তার। আর চক্রান্তটা যদি তৃণমূলের থেকেই হয়ে থাকে তাহলে কিন্তু দলের মধ্যেই গদ্দার। দল সতর্ক হলে ছেড়ে দেবে, মানে ক্ষমা চাইলেই ক্ষমা পাবে, এটা বুঝিয়ে দিয়েছে। তো অনুব্রত মণ্ডলও কি দলকে সতর্ক করে দিলেন? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।